শুরু হয়েছে ঠিক সেই সময় বা তার আগে কীভাবে গাছের গোড়ায় কী কী প্রয়োজনীয় খাবার দিতে হবে, সেই সঙ্গে সঙ্গে কী কী কীটনাশক বা ছত্রাকনাশক আমরা ব্যবহার করব, কদিন বাদে বাদে কী পরিমাণে ব্যবহার করব, সেই সমস্ত বিষয় আমি আজকে আমার ভিডিওতে বিস্তারিত বলবো। এটি আমার কুল গাছ, টবের কুল গাছ। দেখতে পাচ্ছেন যে ফুল এসেছে গাছে, কুড়ি ভরে গেছে। এই কুড়িগুলি যাতে অধিকাংশই ফলে রূপান্তরিত হয়, সেই জন্যই আমার আজকের এই গাছের পরিচর্যা। এবং সেই সঙ্গে সঙ্গে যারা আপনারা কুল গাছ লাগিয়েছেন টবে, বাড়ির ছাদে, তাদেরও বলবো যে একই রকমভাবে পরিচর্যা করুন। তাহলে দেখবেন যে গাছে কুল ভরে যাবে এবং সেটা একটা যেরকম চিত্তাকর্ষক বিষয় হবে, সেই সঙ্গে সঙ্গে আমাদের পরিতৃপ্তিও লাভ হবে। এটি একটি 6 ইঞ্চি টবে আমি লাগিয়েছি। 3 মাস আগে আমার কেনা এই কুল গাছটি আপেল প্রজাতির কুল গাছ। গাছটির দাম নিয়েছিল 20 টাকা। মাঝে আমার যত্নের ত্রুটির জন্য দু একটি পাতা দেখছেন পুড়ে গেছে, জলের ঘাটতির জন্য ঠিকমতো পরিচর্যা করা হয়নি, ব্যস্ত ছিলাম। পরিচর্যা ঠিক এই মুহূর্তে করতে হবে। চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে পরিচর্যা করব। প্রথমেই একটি কথা বলবো, যেখানে কুলের, এগুলি তো জোড় কলমের গাছ, যেখানে এই জোড় কলম দেওয়া হয়েছে, ডালটি জোড়ানো হয়েছে, তার নিচে যদি কোনো ডাল বের হয়, সেই ডাল কিন্তু কেটে দিতে হবে। আমার এই গোড়ার থেকে বেরোচ্ছে, এই ডাল কেটে দিতে হবে। এগুলি হচ্ছে সেই বুনো প্রজাতির গাছ, যে কুল গাছটা, তার থেকে ডাল উঠছে। এই ডাল যদি বেঁচে যায় তাহলে কিন্তু আমাদের মূল গাছটি, জোড় কলমের গাছটি, সেটা কমজোরি হয়ে যাবে এবং আস্তে আস্তে মরে যাবে। সেই জন্য একদম জোড়ের নিচ থেকে যে সমস্ত ডাল বেরোবে, সেই ডালগুলি আপনারা কেটে দেবেন। এবার প্রথমে যে জিনিসটা করব, যে কুল গাছের টবের যে মাটিটি, সেই মাটিটি আমরা হালকা করে খুঁড়ে নেব। আরেকটি বিষয় বলবো, যে এই কুড়ি আসছে, এখন কিন্তু সঠিকভাবে এর যত্ন করতে এবং প্রতিদিন খেয়াল রাখতে হবে টবের মাটিতে জল আছে কি না, মাটিতে আর্দ্রতা আছে কি না। সেই জন্য প্রয়োজন মতো কিন্তু জল দিতে হবে। এই সময় জলের ঘাটতি করা যাবে না, তাহলে কিন্তু সমস্ত কুড়িগুলি ঝরে যাবে। সেই জন্য বন্ধুরা, এই বিষয়টি ঠিকভাবে খেয়াল রাখবেন। যে কোনো গাছের ক্ষেত্রেই যখন কুড়ি আসা শুরু হয়, সেই সময় তার জলের প্রয়োজন একটু বেশি হয়। সেই সঙ্গে সঙ্গে অতিরিক্ত জল যাতে সহজেই বেরিয়ে যেতে পারে, সেই জন্য টবের ড্রেনেজ সিস্টেমটি খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। কুল গাছের মাটি তৈরি করবার জন্য প্রাথমিক অবস্থা আমি যেটা করেছি, সেটি হলো আমার 50% আমি 60% সাধারণ মাটি বাড়িতে পাওয়া যায়, সেই মাটি নিয়েছি। সেই সঙ্গে সঙ্গে 30% আমি গোবর সার নিয়েছি 1 বছর পুরানো, আর নিয়েছি আমার যে বালি, বাড়ি তৈরি করবার বালি বা সাদা বালি, সেই বালি 10%। এইগুলি, আর সেই সঙ্গে নিয়েছিলাম যে চুন, পান খাবার যে চুন, বা জল পরিশ্রুত করবার জন্য পুকুরে যে চুন দেওয়া হয়, সেই চুন আমি দিয়েছিলাম 5 গ্রাম মতোই। এইভাবে মিশিয়ে আমি আমার মাটি তৈরি করে গাছটি লাগিয়েছি। দেখতেই পাচ্ছেন যে গাছটি তুলনামূলক বিভিন্ন ডাল বেরিয়েছে এবং তার চেহারা খারাপ নয়, ভালোই, আরও ভালো হতো। মাঝখানে আমার একটু গাফিলতি হয়েছে গাছটি পরিচর্যা করার ক্ষেত্রে। তা দেখে নেওয়া যাক এই সময় আমরা কি কি সার দেবো গাছে, কি কি প্রয়োজন। পর্যাপ্ত খাবার প্রয়োজন এই সময়, সেই জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে। প্রথমে যে জিনিসটা নেব, সেটি হলো আমার গুঁড়ো সরিষার খোল। পুরনো গুঁড়ো সরিষার খোল, একদম তাজা সরিষার খোল কিন্তু দেবেন না, যেটা মানে সদ্য, তাজা বলতে সদ্য, অন্তত কিছুদিন রোদ্রে শুকিয়ে, ভালো করে শুকিয়ে নিয়ে সেটা গুঁড়ো করে গাছের গোড়ায় দেবেন। আমি এই গাছের গোড়ায় আমার এই চামচে 10 থেকে 12 গ্রাম মতো সরিষার খোল দিচ্ছি। যাদের গাছ বড় তারা 2 চামচ দেবেন। আমার গাছ টব ছোট, সেই জন্য আমি 1 চামচ নিয়েছি। 1 চামচ সরিষার খোল নিলাম। এবার আমি হাড়ের গুঁড়ো দেবো। 1 চামচ
হাড়ের গুঁড়ো, এটা শিংকুচি, হাড়ের গুঁড়ো বলেছি, ভুল বলেছি, শিংকুচি। শিংকুচি 1 চামচ শিংকুচি তবে চারিদিক দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার দেব যে জিনিসটি, সেটি হলো ফসফেট সার। ফসফেট সার এটা আমি 1/2 চামচ মতো নিয়েছি, 1/2 চামচ ফসফেট সার। এই ফসফেট সার কী করে, টবের মাটিকে নরম রাখতে সাহায্য করে সেই জন্য, এবং গাছের শিকড় সুন্দরভাবে তার প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারে। টবের চারিদিক দিয়ে এই আমি সুপার ফসফেট সার সেটি 1/2 চামচ দিয়ে দিলাম। এই সার আপনারা যে সারের দোকান রয়েছে বাজারে, সেই দোকানে পাবেন ফসফেট সার, অথবা এখন তো প্রচুর দোকানে গাছের খাবার বিক্রি হয়, সেই সমস্ত দোকানেও ফসফেট সার পেয়ে যাবেন। এবার আমি নেব যে নিম খোল। গাছে ফুল এসছে, কুড়ি এসছে, এই সময় কিন্তু পিঁপড়ের উপদ্রবটা বেশি হবে, পিঁপড়ের উপদ্রব। সেই জন্য বন্ধুরা আমি নিম খোল নিয়ে নিচ্ছি 1 চামচ। আপনারাও নিম খোলটা দেবেন। নিম খোল পোকামাকড় থেকে, বিশেষত পিঁপড়ে থেকে বা টবে যে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব হয় সেগুলিকে দূরে রাখতে সাহায্য করে। পরবর্তীতে এটা আবার গাছের খাদ্য হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। 1 চামচ নিম খোল নিলাম। এবার আমি একটি জিনিস নেব, সেটি হলো সিএমএস দানা। এই সিএমএস দানা আমি এখানে 4 থেকে 5 গ্রাম নেব, 20 থেকে 30টি দানা নেব, একদম টবের শেষ প্রান্ত থেকে দেব। খেয়াল রাখবেন এই সিএমএস দানা কিন্তু গাছের গোড়ায় একদম দেবেন না, টবের যে গাছের গোড়া তার থেকে অন্তত 3 থেকে 4 সেন্টিমিটার দূরে দেবেন। আমি একদম টবের গা বরাবর এই সিএমএস দানাগুলো দিয়ে দিচ্ছি। এটি গাছের উত্তম খাবার এবং গাছের গ্রোথকে খুব সুন্দর করে গড়ে তোলে। সিএমএস দানা দিলাম, এটাও সারের দোকানে কিনতে পাবেন। সবসময় মনে রাখতে হবে এই সমস্ত রাসায়নিক উপাদানগুলি দেওয়ার ক্ষেত্রে তার পরিমাণ এবং সেটি যেন কখনোই গাছের গোড়ায় দেওয়া না হয়। এবার আমি নিয়েছি চুন, 5 গ্রাম মতো চুন। এই চুনটি আমি বাজার থেকে কিনে আনার পর 10 দিন খোলা বাতাসে রেখে দিয়েছি। কারণ হচ্ছে চুনের মধ্যে যে শক্তি থাকে, সেই শক্তি বাতাসের সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়ার ফলে শক্তি হারিয়ে ফেলে। আমরা যদি বাজার থেকে এনে সরাসরি এই চুনটি দিই তাহলে কি হবে, আমাদের গাছ কিন্তু মারা যাবে। তাপ উৎপন্ন হয়ে, মাটিতে তাপ উৎপন্ন হয়ে গাছের শিকড় শুকিয়ে যাবে এবং গাছ মারা যাবে। সেই জন্য খোলা বাতাসে রেখে দিতে, অথবা জলে ভিজিয়ে আপনারা চুন দিতে পারেন। পরিমাণটা কিন্তু কখনোই 5 গ্রামের বেশি হবে না। এই চুনের পরিমাণটা কখনোই কিন্তু 5 গ্রামের বেশি হবে না। এই জিনিসটা আমাকে ভালো করে সকলকে খেয়াল রাখতে হবে। এবার আমি একটি উপাদান দেবো, সেটি হলো আমার যে অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট। এটি গাছের জন্য উত্তম, এই সময় তো অবশ্যই দিতে হবে। 5 গ্রাম অনুখাদ্য আমি দিয়ে দেবো। 5 গ্রাম অনুখাদ্য একদম গাছের শেষ প্রান্ত থেকে এই অনুখাদ্যটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, সুন্দর করে। এটাও দোকানে পেয়ে যাবেন, একটু দাম বেশি। এটা এই অনুখাদ্য গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর যেটা নেব সেটি হলো ডিএপি সার, 10-26 ডিএপি সার। এখানে 10% আমার পটাশ রয়েছে এবং 26% ফসফেট এবং 26% অন্যান্য উপাদান রয়েছে। 10-26-26 এটি আমি নেব, যেহেতু আমার টব ছোট, 10 গ্রাম মতো, তার কিন্তু বেশি কখনোই নেব না। 10 গ্রাম মতো সার আমি একদম টবের শেষ প্রান্ত থেকে দিয়ে দেব। এই সার, রাসায়নিক সার ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আবার বলছি সতর্কতা অবলম্বন করতে হবে। পরিমাণ বেশি হলে যেমন গাছ মারা যাবে, গাছের গোড়ায় 3 থেকে 4 সেন্টিমিটার দূরে না দিলে গাছ মারা যাবে। সেই জন্য এই বিষয়টিও কিন্তু সতর্কতার সঙ্গে মনে রাখতে হবে। 10 গ্রাম একটু কম নিলাম, 10 গ্রাম দরকার নেই। 7 থেকে 8 গ্রাম বা 30 থেকে 40টা দানা একদম গাছের শেষ প্রান্ত থেকে দিয়ে দেবেন সুন্দর করে। পটাশ সার, অনেকে পটাশ সার আলাদা করে ব্যবহার করতে পারেন। যেহেতু 10-26 দিয়েছি
সেই জন্য আমি আর পটাশ সার আলাদা করে ব্যবহার করছি না। সালফেট অফ পটাশ বা মিউরিক অফ পটাশ দুরকম পটাশ পাওয়া যায়। আমি সাধারণত যেটা ব্যবহার করি সেটি হচ্ছে সালফেট অফ পটাশ, সাদা পটাশ। এটির দাম বেশি, এটি টবের গাছে ব্যবহার করা উচিত। মিউরিক অফ পটাশ সাধারণত চাষের কাজে মাঠের জমিতে ব্যবহার করা হয়। না পাওয়া গেলে আপনারা লাল পটাশ ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা ওই পরিমাণটা ওরকম হবে। অথবা 1 চামচ 5 গ্রাম 1 লিটার জলে গুলে, ভালো করে গুলে সেই জলটাই আপনার গাছে দিতে পারেন। আর যেটা করতে হবে, এই সময় গাছে কিন্তু আমাকে স্প্রে করতে হবে কীটনাশক। যেহেতু কুল গাছ ফল হবে, ফল আমরা খাবো, সেই জন্য আমি এখানে রাসায়নিক কীটনাশক ব্যবহার করব না, আমি নিম তেল ব্যবহার করি। এটি আমার নিমটেক 1 লিটার জলে 3 ml গুলে 15 দিন বাদে বাদে কিন্তু এখন স্প্রে করতে হবে। সেই সঙ্গে সঙ্গে ছত্রাকনাশক, যে ছত্রাকনাশক রয়েছে আমি যেটা ব্যবহার করি সেটি হলো সাপ ছত্রাকনাশক। এটিও 1 লিটার জলে 3 গ্রাম গুলে এখন আমাকে ব্যবহার করতে হবে 15 দিন বাদে বাদে। যেহেতু কুড়ি এসছে, আমি এখন স্প্রে করে দেবো। যখন ফুলগুলি প্রস্ফুটিত হয়ে যাবে সেই সময় কিন্তু কীটনাশক বা 5-6 দিন ব্যবহার করব না, কীটনাশক এবং ফাঙ্গিসাইড কোনোটি। তা বন্ধুরা, যাদের কুল গাছ রয়েছে ঠিক একই রকমভাবে পরিচর্যা করবেন এবং সর্বশেষে জল দিয়ে দিতে হবে। যেহেতু আমার গাছের টবের গোড়া ভেজা রয়েছে সেই জন্য আমি জল দেবো না। জল নিয়েছি, যাদের গাছের গোড়া ভিজে নেই, ময়শ্চার নেই, তারা কী করবেন, গাছের গোড়ায় জল দিয়ে দেবেন। আর যেটা করতে হবে, এই সারগুলি একটু আবার আমার যে নিংড়ানি সেটা দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এই ছিল আমার সামগ্রিকভাবে কুল গাছের পরিচর্যা। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো ভিডিওটি লাইক করবার জন্য। সেই সঙ্গে সঙ্গে আমার এই ভিডিওটি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ করব। আমার এই ছোট্ট প্রয়াসে আপনাদের যদি উপকার আসে তবে আমার এই পরিশ্রম সার্থক হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চতুর্দিকের পরিবেশ যে দানবীয় হয়ে যাচ্ছে, সেই দানবীয় পরিবেশ থেকে মুক্তি পেতে সকলের আমাদের আন্তরিক প্রয়াস গ্রহণ করতে হবে। সুস্থ সমাজ গঠনের লগে আমরা সবাই এগিয়ে যাব, এই প্রত্যাশা নিয়ে সকলের শুভকামনায় আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ বন্ধুরা।